আজকের 50 মিনিটস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে সবচেয়ে বাংলাদেশে আলোচিত বিষয় পদ্মা সেতুর সম্পর্কে আলাপ করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন তিনজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে আছেন বাংলাদেশের বিশিষ্ট স্থপতি মুবাশির হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, আপনাকে স্বাগত জানাই। তার সাথে আরও আছেন আলহাজ খন্দকার রুহুল আমিন, পরিচালক এফবিসিসিআই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাই। এবং ডক্টর আব্দুল জব্বার খান, অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। আপনাকেও স্যার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে যোগ দেবেন। নিশ্চয়ই প্রশ্ন মন্তব্য থাকলে তুলে ধরবেন। আমরা স্ক্রলে যে নাম্বারটি দেখাচ্ছি, নিশ্চয়ই সেখানে আপনাদের প্রশ্ন আপনারা তুলে ধরলে আমাদের আজকের আলোচকরা সে বিষয়ে কথা বলবেন। মূলত অবশ্যই আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, বিশেষ করে যেই কথাটি বলেছি যে পদ্মা সেতু নিয়ে আমরা আজকে সারাদিন নিউজের স্ক্রলে সবচেয়ে বেশি আলোচিত খবর হিসেবে দেখেছি। সবগুলো নিউজ পেপার কভার করেছে, টেলিভিশন করেছে। কিন্তু আমরা আজকে একটু বিশেষভাবে এর অর্থনৈতিক যে দিকটা, তার ইম্প্যাক্টটা আমাদের সোসাইটিতে, দেশের উপরে, সেই দিকটা নিয়ে কথা বলতে চাই। আপনি যদি শুরু করেন একটু। ধন্যবাদ। শুরুতে একটি কথা বলতে চাই যে স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে এবং স্বাধীনতার পরবর্তীতে আমাদের বহু বাধা বিপত্তির ভিতরে পরপর দুটি মিলিটারি কু, স্টেট অফ ইমার্জেন্সি ইত্যাদির ভিতরেও আমাদের যে প্রচণ্ড গতিতে আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা, ইয়ং জেনারেশন যারা, তাদের সহযোগিতায় দেশ কিন্তু প্রচণ্ড গতিতে এগিয়ে গেছে। আর বর্তমান সরকারের আমি দুটি জিনিসকে প্রচণ্ড রকম সাহসিকতার কার্যক্রম বলে মনে করি। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের গ্লানি, এটার থেকে মুক্তি পাওয়ার একটা বিরাট পদক্ষেপ এবং সাহসী পদক্ষেপ। সেইটারই মতন আরেকটি সাহসী পদক্ষেপ হলো নিজের অর্থায়নে এই ধরনের একটি বিরাট প্রকল্প হাতে নেওয়ার মতন সাহস হওয়াটাকে আমি বিরাট একটি কৃতিত্ব বলে মনে করি। আর আজকে এটি হাতে নেওয়া না, এখন এটা সমাপ্তির দিকে, বাস্তবে এবং সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই দুটি কাজকে আমি মনে করি বর্তমান সরকারের, শুধু বর্তমান সরকার না, বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের একটা বিরাট কার্যক্রম দুটি ক্ষেত্রেই। এবং এইটি বাংলাদেশকে আরেক ধাপ উন্নয়নের দিকে নিয়ে যাবে, যে আমরা চাইলে সাহস করে যদি এগিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সমস্ত কিছু অর্জন করতে পারি। এখন আপনি যে কথাটি বলেছেন যে আর্থিক অবস্থানৈতিক ইম্প্যাক্ট, আমি নর্থ বেঙ্গল থেকে, আমার নানার বাড়ি ওখানে, আমি লেখাপড়া করেছি। তো ঢাকাতে আসতাম ঢাকা কলেজে পড়ার জন্য। তো প্রতিনিয়ত আমাকে আরিচা ঘাট দিয়ে আসতে হতো, যাওয়ার সময় আরিচা ঘাট দিয়ে যেতে হতো। সেই অভিজ্ঞতাটি যদি আমি বলি, তাহলে এই ব্রিজের কার্যক্রম এবং এটার যে আর্থিক সহযোগিতা দেশের জন্য কতখানি হবে তার প্রমাণ প্রায়ই আমাদেরকে, বিশেষ করে বর্ষাকালে এবং টর্নেডো ঝড়ের সময় পুরা একটি দিন সমুদ্র নদীর ঘাটে থাকতে হতো, এই দুরবস্থার ভিতরে থাকতে হতো। কিন্তু ওয়েট করতে হতো, সারা রাত কাটাতে হয়েছে বাসের ভিতরে, ট্রাকগুলি আটকিয়ে থেকেছে, ফেরি আবার শীতকালে ফেরি আটকিয়ে যেত, যেখানে আপনার 48 ঘন্টা 72 ঘন্টা লাগতো, সেটি এখন লাগে 4 থেকে 4.5 মিনিট। এই যে গতি, উন্নয়নের সাথে মানুষের আর্থিক সচ্ছলতার সাথে গতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এই ব্রিজটির মাধ্যমে প্রথম হচ্ছে আমরা প্রচন্ড গতি অর্জন করব, এবং গতি মানেই অগ্রগতি। আমরা সেটা আরো শুনবো। আমরা একটু আরো দুজন বক্তার কথা একটু শুনে নিশ্চয়ই ফিরে আসি। খন্দকার রুহুল আমিন, আপনি ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করছেন, এফবিসিসিআই পরিচালক হিসেবে আছেন। ব্যবসায়ী সমাজের প্রতিক্রিয়া কি অর্থনৈতিক এই সময়কালে? ব্যবসায়ীদের যে জিনিসটা, এবং আমার পার্সোনাল আমিও যেটা মনে করি, দুইটা জিনিস আমার কাছে খুব আজকে সত্যি কথা, তা হলো যে আমাদের মধ্যে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে একটা কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস আমাদের একটা সৃষ্টি হয়েছে, আমরা নিজের প্রতি কনফিডেন্স, যেটা অ্যাট দ্য সেম টাইম বহির্বিশ্বের কাছে যারা উন্নয়ন দেশ আছে, তারা চায় না বাংলাদেশ ডেভেলপমেন্ট, বাংলাদেশ একটা চরম পর্যায়ে চলে যাক, এটা তারা চায় না।
তাদের কাছে কিন্তু আমাদের একটা মেসেজ, একটা জাস্ট ধাক্কা দেওয়া যে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? বাংলাদেশের মধ্যে সবচেয়ে কস্টলি, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কষ্টকর যেটা, তাহলে পদ্মা সেতু, যমুনার চাইতেও বেশি এটা। তো সেইটাকে ইনশাল্লাহ আমরা কামিয়াব করছি। আজকে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের, তার প্রতি আমার শ্রদ্ধা, তাকে সেলুট করি এই কারণে যে কনফিডেন্স ছাড়া কিন্তু এগোনো যায় না। আমরা যারা ব্যবসা করি আমাদের মূল পুঁজিটাই কিন্তু আমাদের সততা এবং আমাদের বিশ্বাস। ক্যাপিটাল কিন্তু আমাদের কাছে মেইন ক্যাপিটাল না, পরে সেকেন্ডারি। জি, সেকেন্ডারি। দ্যাটস ওয়াই আমরা এটা পেয়ে গেছি। আমি ভালো লাগছে যে আমার ছেলে মেয়েরা যারা আছে, নেক্সট প্রজন্ম যেটা, তারা কিন্তু একটা করতে পারে যে কি, ওয়ার্ল্ড ব্যাংক বা আদার্স আমাদের পিছনে লেগে গিয়েছিল, বাট তারা করতে পারে না, বাধা দিতে পারে না, আমরা কামিয়াব হয়েছি। আমরা আরেকটু ডিটেইলস শুনবো। আরেকটি কথা না বললেই নয়, এখানে 27% যেটা অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি হয়েছে, এবং আরেকটা যারা রিহ্যাবিলিটেট যাদের করা হয়েছে, আমরা এর আগে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেটা পাইনি, তারা কিন্তু প্রচন্ড খুশি। যারা জমি যাদের নেওয়া হয়েছে তাদেরকে যেভাবে থাকতে দেওয়া হয়েছে, সেখানে স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা জিনিস যে সুন্দর করা হয়েছে, এইটাকে আমি অন্য কোনো প্রজেক্টে এটা পাইনি। আরো শুনবো। আমি একটু ডক্টর জব্বার খান আপনার কাছ থেকে শুনতে চাই। বিশেষ করে আমরা একটু প্রথম রাউন্ডে চিন্তা করছি যে অর্থনৈতিক দিকটি সম্পর্কে যারা দর্শকরা দেখছেন তারা হয়তো আফটার ম্যাথটি শুনতে চাইছেন, যারা হয়তো এই বিষয়ে তত ভাবেননি। আপনি যদি একটু হাইলাইট করেন। প্রথমেই আমি অ্যাকচুয়ালি প্রকল্পটি সম্বন্ধে বলতে চাই যে এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসে ইট ইজ এ ইউ টার্ন প্রজেক্ট। প্রথমে আমাদেরকে সেই জায়গাটা ভালোভাবে অনুধাবন করতে হবে। এটি কিন্তু জাতিগতভাবে সম্পূর্ণ মর্যাদা নিয়ে একেবারে ঘুরে দাঁড়ানোর মতো একটি প্রকল্প, যে প্রকল্পটি আজকে বাস্তবায়নের পথে আছে, আপনারা সবাই জানেন। এবং আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দৃঢ় নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। একসময় বিশ্বব্যাংক এখানে অর্থায়নের কথা বলেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এ নিয়ে অনেক নাটক হয়েছে, আপনারা জানেন। আমরা কারাপ্ট কান্ট্রি, এবং এটা শুধু দুর্নীতি একজন ব্যক্তিকে কিন্তু এখানে চিহ্নিত করার চেষ্টা করা হয়নি, এটি কিন্তু জাতিগতভাবে দেশকে অপমান করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র এখানে ছিল। সেটা জাতীয় দিক থেকে, ভেতর থেকেও হয়েছিল কিছু, এবং বাইরে থেকে আন্তর্জাতিকভাবেও সেটিকে প্রচেষ্টা করা হয়েছিল, যাতে এটি কোনোভাবেই আমাদের মতো বাংলাদেশে যেন এই ধরনের ইকোনমিক একটা যে লিঙ্ক বা কানেক্টিভিটি, সেটা যেন কোনোভাবেই ঢাকার সাথে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গলের কোনোভাবেই গড়ে না ওঠে। এবং এটি কিন্তু প্রেক্ষাপটটা একেবারেই সেই যেটি কিছুটা মহসের ভাই বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সাথে কিন্তু জড়িত। আমরা যে পরাজিত শক্তি বলি, সেই পরাজিত শক্তি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তখনও যেমন ছিল, এখনও তেমনি আছে। আমি যদি এটার অর্থনৈতিক ইম্প্যাক্টের কথাগুলো যদি একটু বলি খুব কুইকলি, সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণবঙ্গের এই কানেক্টিভিটির ফলে দক্ষিণবঙ্গের যে 19টি জেলার সাথে একটা 19টি জেলাতে কিন্তু দেশের প্রায় 27% এরিয়া কভার করে, এবং এর ফলে শুধু ওই জোনে বা ওই রিজিয়নেই বলা যায় যে জিডিপি গ্রোথ যেটা হবে সেটা দ্যাট ইজ মোর দেন 1.5%, এবং পুরো দেশে যদি আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে কিন্তু ইট ইজ লাইক 0.67%, হুইচ ইজ এ লট। কারণ বাংলাদেশের এখন যে ইকোনমির যে সাইজ, সেটা কিন্তু অনেক বেশি। এর সাথে আরও প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় এসে যায়। সেটি হচ্ছে, আপনি যদি আজকে দেখেন যে আমরা যখন যমুনা ব্রিজ করেছি, তখন আমাদের চন্দ্রা থেকে যমুনা এলেঙ্গা পর্যন্ত যাওয়ার যে রাস্তাঘাট বা ইত্যাদি, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গ্রো করেছে, এবং সেগুলো কিন্তু 2 লেন হিসেবেই ছিল এবং এখনো আছে। এটা কিন্তু ইনসাফিশিয়েন্ট। আমি একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে একজন দর্শক প্রশ্ন রাখতে চাইছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাউনবাড়িয়া থেকে। জি লুৎফর সাহেব বলুন। প্যানেলের কাছে আমার প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া নিজস্ব অর্থায়নে আমরা ইনশাআল্লাহ পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি, এবং 27% কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। এতে পরনির্ভরশীল অর্থনীতির বদলে আত্মনির্ভরশীল অর্থনীতি নিশ্চিত করবে কিনা, এবং এর ফলে বাংলাদেশ প্রকৃতপক্ষে ঘুরে দাঁড়িয়েছে কিনা এটা বলা যায় কিনা, এবং জাতি হিসাবে সত্যিকার ভাবে আমাদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে কিনা। আরেকটা প্রশ্ন, এর ফলে জাজিরা ও মুন্সিগঞ্জ উভয় পারে উন্নয়ন ঘটবে অনেক, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এর ফলে দক্ষিণ বাংলার উন্নয়ন সহ, এবং এটা রাজধানীর উপর চাপ কমবে কিনা, রাজধানীর উপর যে একটা চাপ, এটাও কমবে কিনা। আপনি বেশ কয়েকটি ভালো প্রশ্ন রেখেছেন। অর্থনৈতিক ইম্প্যাক্ট, তারপরে উন্নতি, তারপরে আমরা যে ঘুরে দাঁড়িয়েছি, সবগুলো বিষয়ে আমরা কথা বলতে চাই। আপনাকে অবশ্যই একটু আমাদের সাথে থাকতে হবে। আমরা বিরতির পরে ফিরে আসছি। আমাদের প্যানেলে যারা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আজকের অনুষ্ঠানে।
আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের 50 মিনিটস অনুষ্ঠানে। আমরা মূলত পদ্মা সেতু নিয়ে কথা বলছি, বিশেষ করে অর্থনৈতিক মেরুকরণ নিয়ে। আমাদের একজন দর্শক বিরতিতে যাবার আগে বিশেষ করে কয়েকটি প্রশ্ন রেখেছেন, তার মধ্যে একটি অংশ আমি একটু মৌসুমী আপনাকে রেসপন্ড করতে বলবো। ঢাকার উপরে চাপ কমানো, উনি একটা রাইট জায়গাতে পয়েন্ট আউট করেছেন। সুন্দর প্রশ্নগুলি সবকটাই সুন্দর, তার ভিতরে একটি খুবই প্রাসঙ্গিক বর্তমান অবস্থায়, সেটা হচ্ছে এই ব্রিজ করাতে ঢাকায় চাপ কমবে কিনা। আমি ওনার জন্য একটি তথ্য দিতে চাই। পৃথিবীতে এখন কিলোমিটারে কোনো ডিস্টেন্স মাপা হয় না, মাপা হয় কত মিনিটের জার্নি, কত মিনিটের ড্রাইভ, কত মিনিটের ফ্লাইট, অর্থাৎ ডিস্টেন্স ডিপেন্ডস অন দ্য টাইম। এই টাইমের সাথে ডিস্টেন্স রিলেটেড, অর্থাৎ আপনাকে যদি 1 কিলোমিটার গরুর গাড়িতে যেতে বলি আপনি যাবেন না, আপনি সাইকেল চালিয়ে যাবেন, কারণ সময়ের সাথে আপনার ডিস্টেন্সটাকে আপনি মিলাতে চান। এই যে ব্রিজটি হওয়ার কারণে, আমি একটু আগেই যমুনা ব্রিজের কথা বললাম, রাত কাটাতে হতো আরিচা ঘাটে, বাচ্চা কাচ্চা নিয়ে প্রচুর লোককে কাটাতে হয়েছে, আর এখন সেখানে আমরা 4 মিনিটে যাই। এমনকি যে তথ্যটি আপনাকে দেবো যে আমরা অনেকগুলি প্রয়োজনীয় মিটিং আমি রংপুরে করেছি, ডিনার খেয়েছি, মাঝরাত্রে ঢাকায় ফিরে এসেছি, যেটা স্বাধীনতার আগে স্বপ্নে তো চিন্তা করার কথা আমরা ভারি নাই। আর সব সময় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, মংলা, ওইখানে কোনো কিছু নাই। এখন কিন্তু এই একটি ব্রিজের কারণে পুরা সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আর আমরা এখন যে পদ্মা ব্রিজটি করছি, যে এলাকার জন্য করছি, সেখানকার লোকজন কিন্তু অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি কর্মক্ষম, কিন্তু তাদের মার্কেটিং ফেসিলিটিসটি কিন্তু অসম্ভব কম ছিল। আর এই যে ঢাকার উপরে চাপ কমানোর কথা বললেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই ব্রিজ এবং এই রাস্তা, ভাই কিন্তু একটি কথা বলেছেন এক প্রকৌশলী হিসাবে, যে এখন যেটি করা হচ্ছে সেটির রাস্তা কিন্তু আধুনিক সময়ের সাথে চিন্তা করে করা। আমরা একটু স্যার একজন প্রশ্ন আছে একজন দর্শকের নিয়ে একটু আলোচনা ফিরতে চাই। আরেকজন বেশ আগ্রহী দর্শক দেখতে পাচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। যে আজকে বিজয়ের মাসে অতিথিদেরকে, মাই টিভি পরিবারকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আরেকটি বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর যে উদ্বোধন করলেন, আমি জনাব স্থপতি মোবাশ্বের স্যারের কাছে বিনয়ের সহিত একটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা যেমনি প্রয়োজন, তেমনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রয়োজন। গণতন্ত্রের ধারা অব্যাহত না থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে না। সেক্ষেত্রে এই পদ্মা সেতুর মাধ্যমে আগের বিবেককে ভুলে গিয়ে জাতির একটি বৃহত্তম মাইল ফলক বলবো আমি এই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে বিরোধী দল বলেন সর্বদল মিলে এই ধারাকে অব্যাহত রাখার জন্য, কথা আপনি বলছেন। আমি ধন্যবাদ, আপনার মূল অংশটি বুঝতে পেরেছি। আলোচনায় ফিরতে চাই একটু। দেখুন, বিশেষ করে এই উন্নয়নের ধারার কথা উনি বলেছেন, প্লাস শিল্পের বিকাশ আরেকটি বড় দিক। আমি যদি স্যার একটু আপনাকে রেসপন্ড করতে বলি, সেটা যদি একটু বলেন। যে দেখুন, আপনি যদি এখন ঢাকা থেকে খুলনা মংলা পোর্টে যেতে চান, তাহলে আপনাকে, ইফ ইউ আর এ বিজি বিজনেসম্যান, তাহলে কিন্তু আপনাকে আগে যশোর পর্যন্ত যেতে হবে বাই এয়ার, এবং সেখান থেকে বাকি রাস্তাটা আপনাকে 2-2.5 ঘন্টা। এবং ইদানিং দেখা যাচ্ছে যে যশোর থেকে মংলা পোর্ট পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটির উপরে আসলে চাপ এত বেড়েছে, অনেক জায়গায় রাস্তা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আসলে চিত্রটি। কিন্তু এখন যেটি ঘটবে সেটি হচ্ছে, যারা খুলনায় যেতে চান তারা কিন্তু বেশ অল্প সময়ই যেতে পারবেন। এবং আপনি যদি যশোর থেকে খুলনা পর্যন্ত পুরো ড্রাইভ 2.5 ঘন্টা যেটি আছে এখন, সেটি যদি আপনি দেখবেন যে রাস্তার দুপাশে কিন্তু অনেক জায়গা খালি পড়ে আছে। খুলনাতে শুধুমাত্র চিংড়ির ঘের বা এই জাতীয় ব্যবসাটাই কিন্তু শুধু প্রসার লাভ করেছে, এবং চিংড়ির ঘের থেকে যে অর্থনৈতিক যে দিকটি আসে, বাংলাদেশের ইকোনমিতে যেটুকু অ্যাড হয়, সেটি কিন্তু বাংলাদেশের ইকোনমি সাইজের তুলনায় কিন্তু কিছুই না, খুবই নগণ্য। অথচ এখানে মাইলকে মাইল জমি পড়ে আছে। এই জমিগুলো সবগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাবে খুব শিগগিরই। আচ্ছা, এখনই হয়তো শিল্পের বিকাশের যথেষ্ট সম্ভাবনা আছে। উনি বলবেন নিশ্চয়ই যে ওখানে এখন হয়তো আর কিছুদিনের মধ্যে দেখা যাবে যে খালি জায়গা আর পাওয়া যাবে না। আমাদের শিল্পপতি এবং ব্যবসায়ীরা যারা আছেন তারা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং তারা খুব শিগগিরই সেখানে চলে যাবেন। আমি শুধু এর সাথে একটু অ্যাড করব, সেটি হচ্ছে আপনারা জানেন যে এই পদ্মা সেতু শুধু নয়, বর্তমান সরকারের কিন্তু একটি মহাপরিকল্পনা আছে উন্নয়নের দিকে। আমরা যে 27% গ্রোথ হবে, 1.7% গ্রোথ হওয়ার কথা বলছি, সেটি আসলে আরও বেড়েও যেতে পারে। এই জন্য
যে খুব সম্প্রতি একনেকে কিন্তু এয়ারপোর্টের জন্য খুলনায় সেটিও কিন্তু আসলে আর্থিক অনুদান যেটি সেটিও দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং এই খুলনা এয়ারপোর্ট এবং পদ্মা সেতু প্লাস যশোর এয়ারপোর্ট এই সব কিছু মিলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু ওখানে একটা বিশাল একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। আমি একটু খন্দকার রুহুল আমিনের কাছে ফিরতে চাই। এই যে দেখছেন একজন দর্শক বললেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, ইউটার্ন, তারপরে আমরা দেখছি শিল্পাঞ্চল বা শিল্প বিকাশের সম্ভাবনা কিছুটা কিন্তু ব্যবসায়ীদের সামনে একটা চ্যালেঞ্জ সামনে আগামী দিনগুলোতে আছে। আমি যেটা ভালো লাগছে তা হলো যে আমাদের সামুদ্রিক বন্দর যদি আমরা ধরি সেখানে এখন অলমোস্ট 90% চট্টগ্রামের মাধ্যমে হয়, কাপ্তাইয়ের চট্টগ্রামের মাধ্যমে হয়। আমাদের যে মংলা যে ফ্যাসিলিটিস আছে বা এতে, এবং এই মংলার মাধ্যমে কিন্তু আমরা নেপাল, আমরা যে ভুটান, তাদের সাথে একটা সুন্দর রিলেশন আমরা করতে পারি। তাদের কাছ থেকে আমরা প্রচুর আমরা বৈদেশিক মুদ্রায় আমরা বলবো যে পেতে পারি, মংলাকে যদি আমরা কার্যকরী করতে পারি। এই পদ্মা সেতুর মাধ্যমে আমি মনে করি অনেক দূর আমরা এগিয়ে গেলাম। মংলা সেতুকে অনেক চেষ্টা করা হয়েছে এর আগে, কিন্তু সেইভাবে কিন্তু ওইটাকে ফার্টিল করতে পারি নাই। এখন আমরা মনে করব যে আমরা করতে পারছি। যে কথাটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেস যেগুলো আছে, কেন আমরা যারা ব্যবসায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি মুনাফা করতে চাই, আমরা দেখি কোথায় আমরা সস্তা লেবার পাবো, কোথায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আছে সেখানে এই ধরনের একটু ফেসিলিটি। আর থার্ড যেটা চাই যে হ্যাঁ আমি 10 বছর ওখানে আমি যে শিল্পটা করব, এই শিল্পের যে ট্যাক্স হলিডে এই সুযোগটা যদি আমি পাই তাহলে দেখবেন যে তাই না, তা হচ্ছে অটোমেটিক দেখবেন যে বিশেষ করে আপনার খুলনা এলাকা যেটা, এবং নট অনলি খুলনা, আপনার ইয়েতে যেটা দক্ষিণ পূর্ব পশ্চিমাঞ্চল যেটা, এবং আমার যেমন আমি বিয়ে করেছি বরিশালে, এর আগে আমি যতটুকু আসা যাওয়া করেছি বড় বেনিফিশিয়ারি, আমার শ্বশুরবাড়ির সাথে এখন সম্পর্ক আমার অনেক বেড়ে যাবে, আরো বেড়ে যাবে আমরা আশা করছি। আমি না আরেকটু শেষ করছি, তাহলে যে জিডিপি গ্রোথের ব্যাপার আমি তো মনে করি যে মোর দেন 2% আমাদের সাথে অ্যাড হবে। দেখুন আমি ইউরোপে কিছুদিন আগে ঘুরে আসলাম, ওখানে ওদের ইকোনমি যেরকম, ওদের কিছু কিছু দেশ আছে যেটা -0 বা তাদের আপনার জিডিপি গ্রোথ, আর লাস্ট 12 ইয়ার্স আমাদের বাংলাদেশ যেভাবে মোর দেন 6%, এবং এই পদ্মা সেতুর মাধ্যমে আমরা 8%-এ চলে যেতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই। তাই আমি বলতে চাই যে এটা আমাদের সব দিক দিয়ে, এবং আজকে উদ্বোধনে দেখুন ওখানে যেভাবে স্বতঃস্ফূর্ত সারা পড়েছে চতুর্দিকে, মানে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাংলাদেশে ওই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা একটা কনসার্ন কিন্তু ব্যক্ত করেছেন। আমি ওনার ওই কথাটার সাথে একটি জিনিস প্রথমে বলে নিতে চাই, যদি বাংলাদেশে পরপর দুটি কু না হতো, মিলিটারি কু না হতো, এই ব্রিজ হয়তো আমরা আরো 10 থেকে 15 বছর আগে পেতাম। আমি এই মিলিটারি কুকে বলি যে একটি সন্তান জন্ম নিয়েছে, কিছুদিন হামাগুড়ি দিচ্ছে, তখন মিলিটারি এসে বলতেছে লেট আস থ্রো দিস চাইল্ড অ্যান্ড হ্যাভ অ্যানাদার চাইল্ড, মানে দাঁড়ানোর আগেই আগে ফেলে দাও তারপরে করো। এবং এটার বড় প্রমাণ হচ্ছে ভারতে প্রতিনিয়ত কমিউনাল রায়ট হচ্ছে, কিন্তু কোনো মিলিটারি কু হয় নাই। তারা কোথায় পৌঁছে গেছে? আর পাকিস্তানে কবে ডেমোক্রেসি ছিল এটা আপনাকে খুঁজে বের করতে হবে। পাকিস্তানের তুলনায় বাংলাদেশ কি প্রচন্ড গতিতে এগিয়ে গেছে, যে বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হয়েছিল, এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ ওয়াজ বটমলেস বাস্কেট, সত্যিকার অর্থেই ছিল। চিন্তা করেন যে আমরা কি গতিতে আগাচ্ছি, তার একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। 7.5 কোটি লোক, খাবার নাই, দুর্ভিক্ষ, এবং মানুষের ভিক্ষার চাউল দিয়ে আমাদেরকে বাঁচতে হয়েছে। এখন 40 বছর পরে জনসংখ্যা হয়ে গেল 15 কোটি, জমি প্রায় অর্ধেক। আমরা এখন খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণ না, আমরা বিদেশে খাদ্য রপ্তানি করার চিন্তা ভাবনা করছি, মাঝে মাঝে করছিও। এরপরে আসেন মৎস্যতে আমরা 3য় স্থান, মৎস্য উৎপাদনে 3য় স্থান। অর্থাৎ স্বাধীনতার মাধ্যমে এবং সঠিক পদক্ষেপ এবং সঠিক চিন্তাধারায় যদি সরকার পরিচালিত হয়, আমি সরকার এই জন্য বারবার বলছি যে প্রতিটি সরকারেরই কতগুলি প্রোগ্রাম 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর থাকবে, সেইটাকে কখনোই ব্যাহত যাতে না হয় সেই চিন্তাটি প্রতিটি রাজনৈতিক দলের যদি থাকে, বাংলাদেশ শুধু ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে। একজন যে দর্শক কনসার্নটি ব্যক্ত করেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন স্থপতি মুবাশশির সাহেবের কথা, যে আমরা চাই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পরে ফিরে এসে প্যানেল আলোচকদের কাছ থেকে শুনতে চাই এই ক্ষেত্রে আগামী দিনে আমাদের করণীয় বা আমরা কি করতে পারি সেই সুপারিশগুলো নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে।
আমরা যেহেতু বেশ কতগুলো প্রসঙ্গ আলাপ করেছি প্রফেসর ডক্টর জব্বার খান, বিশেষ করে আগামী দিনের ওয়ে ফর বা করণীয়গুলো কি হতে পারে? কারণ আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা কনসার্ন দর্শক ব্যক্ত করছেন, তারপরে যাতে এটা কন্টিনিউ করলে যেই বেনিফিটগুলো জাতি পেতে পারে সেগুলো আমরা শুনলাম। নেক্সট স্টেপগুলো সম্পর্কে আপনার যদি সাজেশন থাকবে। অ্যাকচুয়ালি এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমাদের রাখতে হয়, ধরে রাখতে হয়, এটির ফলে যে উন্নয়ন হবে এটা আমরা সবাই একেবারে সবাই আমরা একমত এবং বুঝতেই পারছি। একটি সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হবে, সেটি হচ্ছে পর্যটন শিল্পে। আচ্ছা, দক্ষিণবঙ্গে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সুন্দরবন এবং ওদিকে যে কুয়াকাটা আছে, সেই কুয়াকাটা এবং এগুলোকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্প তৈরি হবে। এবং এখানে আপনার জাঞ্জিরা এন্ডে যে গতিতে এখানে ঢাকা থেকে মানুষ পৌঁছে যাবে গাড়িতে করে, তারপরে যে গতিটাকে কন্টিনিউড রাখা, তার জন্য ওই এন্ডে আমার কাছে মনে হয় যে ফ্রিওয়ে যেটাকে আমরা বলি, যেটাতে কিনা 100-110 কিলোমিটার স্পিডে গাড়ি চলতে পারবে। আপনি যদি ব্যাংকক থেকে পাতায়া যেতে চান তাহলে কিন্তু 2-2.5 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন। এক্স্যাক্টলি, ঠিক সেরকম একটা ব্যবস্থা সেখানে থাকতে হবে। আরো কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যখন এইভাবে অনেক দ্রুত গতিতে গাড়ি যেতে থাকবে, ঢাকা থেকে মাওয়া যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু এখন বর্তমানে 2 লেন এবং এর ক্যাপাসিটি কিন্তু হচ্ছে 4000 গাড়ি সে কমিউট করতে পারে পার ডে বা ট্যাকেল করতে পারে। কিন্তু পদ্মা সেতু যখন 2018 সালে হয়ে যাবে, তখন 2020 সালের মধ্যে আপনি দেখবেন যে এই ভলিউমটা প্রায় 5 টাইমস হয়ে যাবে। এবং 2040 যেটি বর্তমান সরকারের ভিশনের অন্তর্ভুক্ত, সেখানে দেখবেন যে এটা কিন্তু 8 টাইমস হয়ে যেতে পারে। কাজেই এই এন্ডে যে ব্যাকওয়ার্ড লিংক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে ব্যাপার আছে, চাই যে ব্যাকওয়ার্ড লিংক যেগুলো আছে সেই ব্যাকওয়ার্ড লিংক রোডগুলো কিন্তু আপনাকে এখন থেকে উপযোগী করে তুলতে হবে। 4 লেন, প্রয়োজনে 8 লেন। আমরা যেন ঢাকা চিটাগং এর মতো ভুল না করি। এবং আমি আরেকটু এই সঙ্গে এক ধরনের সুদূরপ্রসারী চিন্তা, কারণ আপনি যদি এদিকে দেখেন যে এদিকে ঝিলমিল প্রজেক্ট আছে, হাউজে আবাসিক প্রকল্প বা রিভার ভিউ বা ইত্যাদি যে সমস্ত প্রজেক্ট আছে, এই দিকটাও কিন্তু চাপ অনেক বেড়ে যাবে যখন এগুলো আবাসিক প্রকল্পগুলো সব ডেভেলপ করে যাবে। কাজে এই কানেক্টিভিটিগুলোকে এখন থেকেই সুদূর প্রসারীভাবে চিন্তা করে 2018 সালে যখন মানে যাতে করে টাইমিংটা আমাদের সেম হয়, আমাদের যেন এমন না হয় যে চন্দ্রা থেকে এলেঙ্গা যেতে আমরা যেমন এখন ভয়ে ভয়ে গাড়ি চালাই এবং সবসময় তটস্থ থাকি কখন মারা যাব, সেই ধরনের কিছু যেন না হয়। সেইভাবে শুধু এদিকে একটা বড় নজর দিতে হবে। আমরা যখন পর্যটন শিল্পের কথা বলছি, ব্যবসায়ীদের কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট, যারা হোটেল বা এই ধরনের রিসোর্টগুলো করছেন, সেক্ষেত্রে ইন্সপায়ার করার ক্ষেত্রে আপনাদের এফবিসিসি এর পক্ষ থেকে কি উদ্যোগ থাকবে? হ্যাঁ, বেশ ভালো কথা, কারণ এফবিসিসিতে আমি হোটেল ট্যুরিজম নিয়ে কাজ করছি, আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। যদি বলেন। জি, তো আমরা যেটা চাচ্ছি যে আমরা দেখেছি যে আমাদের সর্বোচ্চ বিচ যেটা সবচেয়ে লংগেস্ট বিচ যেটা কক্সবাজার, যেটা ওইটাকে যেভাবে ডেভেলপ হয়েছে, ওখানে ইদানিং যদি যান তাহলে কিন্তু ওটা আশ্চর্য হয়ে যাবেন। ওখানে 5 স্টার হোটেল তো বেশ কয়েকটা হয়েছে। ইদানিং যেটা হয়েছে ইনানি বিচে, ওখানে যাওয়ার পরে আমাদের আমেরিকান অনেক পিপল যারা আমেরিকার ওখানে সেটেল হয়ে গেছে, তারা এখানে আসার পরে সেই রয়্যাল টিউলিপে যদি থাকে তাহলে তার ধ্যান ধারণার চিন্তা পাল্টে যাবে। মোর দেন 500 রুমস এবং 5 স্টার হোটেল, সেই ধরনের ইতিবাচক আমি মনে করি যে এখন আমাদের যে কুয়াকাটা, যেটা কুয়াকাটাটা এত সৌন্দর্য, এবং ওখানে যদি আমরা ঠিকই ধরতে পারি, এখন আমি দেখি যে ওখানে আপনার সমুদ্র থেকে মাছ এনে ফ্রাই করে আমাদের সামনে দিচ্ছে, আর সূর্যাস্ত এবং সূর্য অস্তমিত দুইটি তো দেখা যাচ্ছে যে সেটা কুয়াকাটাতে, এবং কুয়াকাটাতে প্রচুর ল্যান্ড পড়ে আছে, প্রচুর। আমি একটু বলতে চাচ্ছি যারা এই ট্যুরিজমের সাথে জড়িত আছে তারা কিন্তু এখন তারা ঢুকগিতে পাচ্ছে, এখন তারা মনে করছে যে আমাদের ইনভেস্টটা ঠিকই হয়েছে, যেটা এতদিন করতে পারেনি। কেন কক্সবাজারে এখনো অনেক প্রবলেম হয়, ঢাকা থেকে গেলে 18 ঘন্টাও লাগে বাই বাসে, আর সেটা আমরা কুয়াকাটাতে আমার মনে হয় 6 থেকে 7 ঘন্টা আমরা যেতে পারবো। সেটা চাই স্বপ্নের বাস্তবায়ন। আমরা শেষ করতে চাই আপনাকে দিয়ে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা নিজের দেশকে নিয়ে চিন্তা করা যেরকম আনন্দের, একই সাথে আমার দেশের উপর যখন অন্য দেশ নির্ভরশীল হয় সেটা আরো আনন্দের, নিজেকে অনেক উচ্চ স্থানে মনে হয়। আমাদের এই পদ্মা ব্রিজের কারণে আজকে ভুটান, নেপাল এই পোর্টগুলিকে নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারবে, এবং সেটা নিয়ে কিন্তু আমরা মুভ করবো। আমরা দেখবো বিদেশের গাড়ি আমার দেশের উপর দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এমনকি আপনার আমাদের ভারতেরও প্রচুর এই পোর্টটা ব্যবহার করার সম্ভাবনা আছে, এগুলি দেখা যাচ্ছে। আরেকটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করব, যখন আমরা যমুনা ব্রিজ করেছিলাম সারা বিশ্বে কিন্তু একটি বক্তব্য ছিল এটি টাকা কোনোদিনই তোলা সম্ভব হবে না, ইট উইল বি লুজিং কনসার্ন। কিন্তু দেখা গেল যা ফোরকাস্ট করা হয়েছিল তার চেয়ে অনেক গতিতে অনেক বেশি ট্রান্সপোর্ট ওখান দিয়ে গিয়েছে। তার মানে আমরা চাইলে আগামী 10 বছর পরে আরেকটি পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজের চিন্তা ভাবনা করতে পারবো, সমগ্র বাংলাদেশকে
সেই একটি গতিতে নিয়ে আসব যার মাধ্যমে সারা দেশ একেবারে একতাবদ্ধ হয়ে অগ্রগতির দুয়ারে চলে যাবে। স্থপতি মুবাশশির হোসেন, আপনার সেই ইতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই। বিশেষ করে আমরা সংক্ষেপে একটু মন্তব্য নেব। মিস্টার জব্বার খান, আপনি যখন বলছিলেন যে শিল্পাঞ্চলের কথা, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ব্যবসায়ীর পক্ষ থেকে বলা হয়েছে আপনারা যারা এই ক্ষেত্রে গবেষণা বা শিক্ষকতা বা অন্য পেশার সাথে আছেন, বিশেষ করে অন্য পেশাজীবীদের ভূমিকাটা একটু সংক্ষেপে যদি বলেন, কারণ এখানে কিন্তু সব পেশাজীবীদের স্টেক হোল্ডারদের কথাই উঠে আসছে। আপনি কি একটু আপনারা যারা এক্সপার্ট হিসেবে আছেন তাদের পক্ষ থেকে কি করবেন সেক্ষেত্রে? এখানে অ্যাকচুয়ালি অন্য পেশাজীবী এবং শুধু পেশাজীবী বলবো না আমি, যারা বিভিন্ন সমাজসেবা সংগঠনের সাথে জড়িত আছেন, রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন, সবারই কিন্তু এখানে একটি সম্যক ভূমিকা প্রয়োজন হবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এখানে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে সমন্বয়ের ব্যাপারটি অবশ্যই সরকারের উপরে বর্তায়, কিন্তু আমাদের যে মন মানসিকতা, মাইন্ডসেট যেটি, সেটি যেন আমাদের একটা ঐক্যের জায়গায় থাকে, যেটি কিনা দেশের কল্যাণে। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাবো, যেহেতু ব্যবসায়ী হিসাবে এই পদ্মা সেতুতে ওখানকার মোর দেন 40,000 crore 40,000 কোটি টাকার বেশি সেখানে ইনভেস্ট হবে। ওখানে যে মনিটরি ইনভেস্ট এবং ওখানে যে ইকোনমিক্যাল যে ডেভেলপটা এবং ওই যে সবার মধ্যে যে ছড়িয়ে যাবে, ওই এলাকার লোকজন কিন্তু দেখবেন যে তারা কি ফুলে ফেপে কিভাবে ফ্লারিশ করা, এইটা আমার কাছে খুব ভালো লাগছে। উনি খুব সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট মানে হলো জনগণের হাতে অর্থ পৌঁছে যাওয়া। সত্যিকার ডেভেলপমেন্ট যদি আমরা করি, আর আমরা আশা করব যে বাংলাদেশের এই অগ্রগতি দুর্বার গতিতে যাবে এবং সবশেষে বলবো সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা যেন এই দেশটাকে একটা আপনাদের বঙ্গবন্ধুর সোনার বাংলায় নিশ্চয়ই তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। প্রফেসর ডক্টর আব্দুল জব্বার খান, স্থপতি মুবাশশির হোসেন এবং খন্দকার রুহুল আমিন আজকে স্টুডিওতে এসে কথা বলবার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশে পদ্মা সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো এবং প্রত্যেককে একসাথে ঐক্যবদ্ধভাবে এই ক্ষেত্রে কাজ করতে চাই, যেটা সবাই এক ধরনের ব্যক্ত করেছেন আজকের কমিটমেন্ট। আপনাদেরকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আজকের 50 মিনিটস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে সবচেয়ে বাংলাদেশে আলোচিত বিষয় পদ্মা সেতুর সম্পর্কে আলাপ করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন তিনজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে আছেন বাংলাদেশের বিশিষ্ট স্থপতি মুবাশশির হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, আপনাকে স্বাগত জানাই। তার সাথে আরও আছেন আলহাজ খন্দকার রুহুল আমিন, পরিচালক এফবিসিসিআই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাই। এবং ডক্টর আব্দুল জব্বার খান, অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। আপনাকেও স্যার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে যোগ দেবেন। নিশ্চয়ই প্রশ্ন মন্তব্য থাকলে তুলে ধরবেন। আমরা স্ক্রলে যে নাম্বারটি দেখাচ্ছি, নিশ্চয়ই সেখানে আপনাদের প্রশ্ন আপনি তুলে ধরলে আমাদের আজকের আলোচকরা সে বিষয়ে কথা বলবেন। মূলত অবশ্যই আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, বিশেষ করে যেই কথাটি বলেছি যে পদ্মা সেতু নিয়ে আমরা আজকে সারাদিন নিউজের স্ক্রলে সবচেয়ে বেশি আলোচিত খবর হিসেবে দেখেছি। সবগুলো নিউজ পেপার কভার করেছে, টেলিভিশন করেছে, কিন্তু আমরা আজকে একটু বিশেষভাবে এর অর্থনৈতিক যে দিকটা, তার ইম্প্যাক্টটা আমাদের সোসাইটিতে, দেশের উপরে, সেই দিকটা নিয়ে কথা বলতে চাই। আপনি যদি শুরু করেন একটু। ধন্যবাদ। শুরুতে একটি কথা বলতে চাই যে স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে এবং স্বাধীনতার পরবর্তীতে আমাদের বহু বাধা বিপত্তির ভিতরে পরপর দুটি মিলিটারি কু, স্টেট অফ ইমার্জেন্সি ইত্যাদির ভিতরেও আমাদের যে প্রচণ্ড গতিতে আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা, ইয়ং জেনারেশন যারা, তাদের সহযোগিতায় দেশ কিন্তু প্রচণ্ড গতিতে এগিয়ে গেছে। আর বর্তমান সরকারের আমি দুটি জিনিসকে প্রচণ্ড রকম সাহসিকতার কার্যক্রম বলে মনে করি। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের গ্লানি, এটার থেকে মুক্তি পাওয়ার একটা বিরাট পদক্ষেপ এবং সাহসী পদক্ষেপ। সেইটারই মতন আরেকটি সাহসী পদক্ষেপ হলো নিজের অর্থায়নে এই ধরনের একটি বিরাট প্রকল্প হাতে নেওয়ার মতন সাহস হওয়াটাকে আমি বিরাট একটি কৃতিত্ব বলে মনে করি। আর আজকে এটি
হাতে নেওয়া না, এখন এটা সমাপ্তির দিকে, বাস্তবে এবং সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই দুটি কাজকে আমি মনে করি বর্তমান সরকারের, শুধু বর্তমান সরকার না, বাংলাদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের একটা বিরাট কার্যক্রম দুটি ক্ষেত্রেই, এবং এইটি বাংলাদেশকে আরেক ধাপ উন্নয়নের দিকে নিয়ে যাবে। যে আমরা চাইলে সাহস করে যদি এগিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সমস্ত কিছু অর্জন করতে পারি। এখন আপনি যে কথাটি বলেছেন যে আর্থিক অর্থনৈতিক ইমপ্যাক্ট, আমি আপনাকে আমি নর্থ বেঙ্গল থেকে, আমার নানার বাড়ি ওখানে আমি লেখাপড়া করেছি, তো ঢাকাতে আসতাম ঢাকা কলেজে পড়ার জন্য। তো প্রতিনিয়ত আমাকে আরিচা ঘাট দিয়ে আসতে হতো, যাওয়ার সময় আরিচা ঘাট দিয়ে যেতে হতো। সেই অভিজ্ঞতাটি যদি আমি বলি, তাহলে এই ব্রিজের কার্যক্রম এবং এটার যে আর্থিক সহযোগিতা দেশের জন্য কতখানি হবে তার প্রমাণ প্রায়ই আমাদেরকে, বিশেষ করে বর্ষাকালে এবং টর্নেডো ঝড়ের সময় পুরা একটি দিন নদীর ঘাটে থাকতে হতো, এই দুরবস্থার ভিতরে থাকতে হতো, কিন্তু ওয়েট করতে হতো, সারা রাত কাটাতে হয়েছে বাসের ভিতরে, ট্রাকগুলি আটকিয়ে থেকেছে, ফেরি আবার শীতকালে ফেরি আটকিয়ে যেত, যেখানে আপনার 48 ঘন্টা 72 ঘন্টা লাগতো, সেটি এখন লাগে 4 থেকে 4.5 মিনিট। এই যে গতি, উন্নয়নের সাথে মানুষের আর্থিক সচ্ছলতার সাথে গতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ব্রিজটির মাধ্যমে প্রথম হচ্ছে আমরা প্রচন্ড গতি অর্জন করব, এবং গতি মানেই অগ্রগতি। আমরা সেটা আরো শুনবো। আমরা একটু আরো দুজন বক্তার কথা একটু শুনে নিশ্চয়ই ফিরে আসি। খন্দকার রুহুল আমিন, আপনি ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করছেন, আমাদের সাথে একজন দর্শক প্রশ্ন রাখতে চাইছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাউনবাড়িয়া থেকে। জি লুৎফর সাহেব বলুন। প্যানেলের কাছে আমার প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া নিজস্ব অর্থায়নে আমরা ইনশাআল্লাহ পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি, এবং 27% কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। এতে পরনির্ভরশীল অর্থনীতির বদলে আত্মনির্ভরশীল অর্থনীতি নিশ্চিত করবে কিনা, এবং এর ফলে বাংলাদেশ প্রকৃতপক্ষে ঘুরে দাঁড়িয়েছে কিনা এটা বলা যায় কিনা, এবং জাতি হিসাবে সত্যিকার ভাবে আমাদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে কিনা। আর একটা প্রশ্ন, এর ফলে জাজিরা ও মুন্সিগঞ্জ উভয় পারে উন্নয়ন ঘটবে অনেক, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এর ফলে দক্ষিণ বাংলার উন্নয়ন সহ, এবং এটা রাজধানীর উপর চাপ কমবে কিনা, রাজধানীর উপর যে একটা চাপ, এটাও কমবে কিনা। আপনি বেশ কয়েকটি ভালো প্রশ্ন রেখেছেন, অর্থনৈতিক ইমপ্যাক্ট, তারপরে উন্নতি, তারপরে আমরা যে ঘুরে দাঁড়িয়েছি, সবগুলো বিষয়ে আমরা কথা বলতে চাই। আপনাকে অবশ্যই একটু আমাদের সাথে থাকতে হবে। আমরা বিরতির পরে ফিরে আসছি, আমাদের প্যানেলে যারা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের 50 মিনিটস অনুষ্ঠানে। আমরা মূলত পদ্মা সেতু নিয়ে কথা বলছি, বিশেষ করে অর্থনৈতিক মেরুকরণ নিয়ে। আমাদের একজন দর্শক বিরতিতে যাবার আগে বিশেষ করে কয়েকটি প্রশ্ন রেখেছেন, তার মধ্যে একটি অংশ আমি একটু মৌসুমী আপনাকে রেসপন্ড করতে বলবো। ঢাকার উপরে চাপ কমানো, উনি একটা রাইট জায়গাতে পয়েন্ট আউট করেছেন। প্রশ্নগুলি সবকটাই সুন্দর, তার ভিতরে একটি খুবই প্রাসঙ্গিক বর্তমান অবস্থায়, সেটা হচ্ছে এই ব্রিজ করাতে ঢাকায় চাপ কমবে কিনা। আমি ওনার জন্য একটি তথ্য দিতে চাই। পৃথিবীতে এখন কিলোমিটারে কোনো ডিস্টেন্স মাপা হয় না, মাপা হয় কত মিনিটের জার্নি, কত মিনিটের ড্রাইভ, কত মিনিটের ফ্লাইট, অর্থাৎ ডিস্টেন্স ডিপেন্ডস অন দ্য টাইম। এই টাইমের সাথে ডিস্টেন্স রিলেটেড, অর্থাৎ আপনাকে যদি 1 কিলোমিটার গরুর গাড়িতে যেতে বলি, আপনি যাবেন না, আপনি সাইকেল চালিয়ে যাবেন, কারণ সময়ের সাথে আপনার ডিস্টেন্সটাকে আপনি মিলাতে চান। এই যে ব্রিজটি হওয়ার কারণে, আমি একটু আগেই যমুনা ব্রিজের কথা বললাম, রাত কাটাতে হতো আরিচা ঘাটে, বাচ্চা কাচ্চা নিয়ে প্রচুর লোককে কাটাতে হয়েছে, আর এখন সেখানে আমরা 4 মিনিটে যাই। এমনকি যে তথ্যটি আপনাকে দেব, যে আমরা অনেকগুলি প্রয়োজনীয় মিটিং আমি রংপুরে করেছি, ডিনার খেয়েছি, মাঝরাত্রে ঢাকায় ফিরে এসেছি, যেটা স্বাধীনতার আগে স্বপ্নে তো চিন্তা করার কথা আমরা ভারি নাই। আর সব সময় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, মংগা, ওইখানে কোনো কিছু নাই। এখন কিন্তু এই একটি ব্রিজের কারণে পুরা সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আর আমরা এখন যে পদ্মা ব্রিজটি করছি, যে এলাকার জন্য করছি, সেখানকার লোকজন কিন্তু অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি কর্মক্ষম, কিন্তু তাদের মার্কেটিং ফ্যাসিলিটিসটি কিন্তু অসম্ভব কম ছিল। আর এই যে ঢাকার উপরে চাপ কমানোর কথা বললেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই ব্রিজ এবং এই রাস্তা, ভাই কিন্তু একটি কথা বলেছেন এক প্রকৌশলী হিসাবে,
যে এখন যেটি করা হচ্ছে সেটির রাস্তা কিন্তু আধুনিক সময়ের সাথে চিন্তা করে করা। আমরা একটু স্যার একজন প্রশ্ন আছে একজন দর্শকের নিয়ে একটু আলোচনা ফিরতে চাই, আরেকজন বেশ আগ্রহী দর্শক দেখতে পাচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। খসরু কাউখালী থেকে। জি বলুন। যে আজকে বিজয়ের মাসে অতিথিদেরকে মাই টিভি পরিবারকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আরেকটি বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর যে উদ্বোধন করলেন, আমি জনাব স্থপতি মোবাশ্বের স্যারের কাছে বিনয়ের সহিত একটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা যেমনি প্রয়োজন তেমনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রয়োজন। গণতন্ত্রের ধারা অব্যাহত না থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে না। সেক্ষেত্রে এই পদ্মা সেতুর মাধ্যমে আগের বিবেককে ভুলে গিয়ে জাতির একটি বৃহত্তম মাইল ফলক বলবো আমি এই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে বিরোধী দল বলেন সর্বদল মিলে এই ধারাকে অব্যাহত রাখার জন্য কথা আপনি বলছেন। আমি ধন্যবাদ, আপনার মূল অংশটি বুঝতে পেরেছি। আলোচনায় ফিরতে চাই, একটু দেখুন। বিশেষ করে বিসিসিআই পরিচালক হিসেবে আছেন, ব্যবসায়ী সমাজের প্রতিক্রিয়া কি অর্থনৈতিক এই সময়কালে? ব্যবসায়ীদের যে জিনিসটা এবং আমার পার্সোনাল আমিও যেটা মনে করি, দুইটা জিনিস আমার কাছে খুব আজকে সত্যি কথা, তা হলো যে আমাদের মধ্যে বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে একটা কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস আমাদের একটা সৃষ্টি হয়েছে, আমরা নিজের প্রতি কনফিডেন্স, যেটা অ্যাট দ্য সেম টাইম বহির্বিশ্বের কাছে যারা উন্নয়ন দেশ আছে তারা চায় না বাংলাদেশ ডেভেলপমেন্ট, বাংলাদেশ একটা চরম পর্যায়ে চলে যাক, এটা তারা চায় না। তাদের কাছে কিন্তু আমাদের একটা মেসেজ, একটা জাস্ট ধাক্কা দেওয়া যে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? বাংলাদেশের মধ্যে সবচেয়ে কস্টলি, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কষ্টকর যেটা, তাহলে পদ্মা সেতু, যমুনার চাইতেও বেশি এটা। তো সেইটাকে ইনশাল্লাহ আমরা কামিয়াব করছি। আজকে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের, তার প্রতি আমার শ্রদ্ধা, তাকে স্যালুট করি এই কারণে যে কনফিডেন্স ছাড়া কিন্তু এগোনো যায় না। আমরা যারা ব্যবসা করি আমাদের মূল পুঁজিটাই কিন্তু আমাদের সততা এবং আমাদের বিশ্বাস। ক্যাপিটাল কিন্তু আমাদের কাছে মেইন ক্যাপিটাল না, জি সেকেন্ডারি। দ্যাটস ওয়াই আমরা এটা পেয়ে গেছি। আমি ভালো লাগছে যে আমার ছেলে মেয়েরা যারা আছে, নেক্সট প্রজন্ম যেটা, তারা কিন্তু একটা করতে পারে যে কি ওয়ার্ল্ড ব্যাংক বা আদার্স আমাদের পিছনে লেগে গিয়েছিল, বাট তারা করতে পারে না, বাধা দিতে পারে না, আমরা কামিয়াব হয়েছি। আরেকটি কথা না বললেই নয়, এখানে 27% যেটা অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি হয়েছে, এবং আরেকটা যারা রিহ্যাবিলিটেট যাদের করা হয়েছে, আমরা এর আগে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেটা পাইনি, তারা কিন্তু প্রচন্ড খুশি। যারা জমি যাদের নেওয়া হয়েছে তাদেরকে যেভাবে থাকতে দেওয়া হয়েছে, সেখানে স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা জিনিস যে সুন্দর করা হয়েছে, এইটাকে আমি অন্য কোনো প্রজেক্টে এটা পাইনি। আরো শুনবো, আমি একটু ডক্টর জব্বার খান আপনার কাছ থেকে শুনতে চাই। বিশেষ করে আমরা একটু প্রথম রাউন্ডে চিন্তা করছি যে অর্থনৈতিক দিকটি সম্পর্কে যারা দর্শকরা দেখছেন তারা হয়তো আফটার ম্যাথটি শুনতে চাইছেন, যারা হয়তো এই বিষয়ে তত ভাবেননি। আপনি যদি একটু হাইলাইট করেন। প্রথমেই আমি অ্যাকচুয়ালি প্রকল্পটি সম্বন্ধে বলতে চাই যে এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসে ইট ইজ এ ইউ টার্ন প্রজেক্ট। প্রথমে আমাদেরকে সেই জায়গাটা ভালোভাবে অনুধাবন করতে হবে। এটি কিন্তু জাতিগতভাবে সম্পূর্ণ মর্যাদা নিয়ে একেবারে ঘুরে দাঁড়ানোর মতো একটি প্রকল্প, যে প্রকল্পটি আজকে বাস্তবায়নের পথে আছে, আপনারা সবাই জানেন। এবং আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দৃঢ় নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। এক সময় বিশ্বব্যাংক এখানে অর্থায়নের কথা বলেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এ নিয়ে অনেক নাটক হয়েছে, আপনারা জানেন। আমরা কারাপ্ট কান্ট্রি, এবং এটা শুধু দুর্নীতি একজন ব্যক্তিকে কিন্তু এখানে চিহ্নিত করার চেষ্টা করা হয়নি, এটি কিন্তু জাতিগতভাবে দেশকে অপমান করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র এখানে ছিল। সেটা জাতীয় দিক থেকে, ভেতর থেকেও হয়েছিল কিছু, এবং বাইরে থেকে আন্তর্জাতিকভাবেও সেটিকে প্রচেষ্টা করা হয়েছিল, যাতে এটি কোনোভাবেই আমাদের মতো বাংলাদেশে যেন এই ধরনের ইকোনমিক একটা যে লিঙ্ক বা কানেক্টিভিটি, সেটা যেন কোনোভাবেই ঢাকার সাথে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গলের কোনোভাবেই গড়ে না ওঠে। এবং এটি কিন্তু প্রেক্ষাপটটা একেবারেই সেই যেটি কিছুটা মোবাশ্বের ভাই বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সাথে কিন্তু জড়িত। আমরা যে পরাজিত শক্তি বলি, সেই পরাজিত শক্তি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তখনও যেমন ছিল, এখনও তেমনি আছে। আমি যদি এটার অর্থনৈতিক ইম্প্যাক্টের কথা বলি, যদি একটু বলি খুব কুইকলি,
সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণবঙ্গের এই কানেক্টিভিটির ফলে দক্ষিণবঙ্গের যে 19টি জেলার সাথে একটা 19টি জেলাতে কিন্তু দেশের প্রায় 27% এরিয়া কভার করে, এবং এর ফলে শুধু ওই জোনে বা ওই রিজিয়নেই বলা যায় যে জিডিপি গ্রোথ যেটা হবে সেটা দ্যাট ইজ মোর দেন 1.5%, এবং পুরো দেশে যদি আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে কিন্তু ইট ইজ লাইক 0.67%, হুইচ ইজ এ লট। কারণ বাংলাদেশের এখন যে ইকোনমির যে সাইজ সেটা কিন্তু অনেক বেশি। এর সাথে আরো প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় এসে যায়। সেটি হচ্ছে আপনি যদি আজকে দেখেন যে আমরা যখন যমুনা ব্রিজ করেছি তখন আমাদের চন্দ্রা থেকে যমুনা এলেঙ্গা পর্যন্ত যাওয়ার যে রাস্তাঘাট বা ইত্যাদি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গ্রো করেছে, এবং সেগুলো কিন্তু 2 লেন হিসেবেই ছিল এবং এখনো আছে। এটা কিন্তু ইনসাফিশিয়েন্ট। আমি একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনায় ফিরতে চাই। এই উন্নয়নের ধারার কথা উনি বলেছেন, প্লাস শিল্পের বিকাশ আরেকটি বড় দিক। আমি যদি স্যার একটু আপনাকে রেসপন্ড করতে বলি, সেটা যদি একটু বলেন। যে দেখুন, আপনি যদি এখন ঢাকা থেকে খুলনা মংলা পোর্টে যেতে চান তাহলে আপনাকে, ইফ ইউ আর এ বিজি বিজনেসম্যান, তাহলে কিন্তু আপনাকে আগে যশোর পর্যন্ত যেতে হবে বাই এয়ার, এবং সেখান থেকে বাকি রাস্তাটা আপনাকে 2-2.5 ঘন্টা, এবং ইদানিং দেখা যাচ্ছে যে যশোর থেকে মংলা পোর্ট পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেটির উপরে আসলে চাপ এত বেড়েছে অনেক জায়গায় রাস্তা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আসলে চিত্রটি। কিন্তু এখন যেটি ঘটবে সেটি হচ্ছে যারা খুলনায় যেতে চান তারা কিন্তু বেশ অল্প সময়ই যেতে পারবেন, এবং আপনি যদি যশোর থেকে খুলনা পর্যন্ত পুরো ড্রাইভ 2.5 ঘন্টা যেটি আছে এখন, সেটি যদি আপনি দেখবেন যে রাস্তার দুপাশে কিন্তু অনেক জায়গা খালি পড়ে আছে। খুলনাতে শুধুমাত্র চিংড়ির ঘের বা এই জাতীয় ব্যবসাটাই কিন্তু শুধু প্রসার লাভ করেছে, এবং চিংড়ির ঘের থেকে যে অর্থনৈতিক যে দিকটি আসে বাংলাদেশের ইকোনমিতে যেটুকু অ্যাড হয় সেটি কিন্তু বাংলাদেশের ইকোনমি সাইজের তুলনায় কিন্তু কিছুই না, খুবই নগণ্য। অথচ এখানে মাইলকে মাইল জমি পড়ে আছে। এই জমিগুলো সবগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাবে খুব শিগগিরই। আচ্ছা, এখনই হয়তো শিল্পের বিকাশের যথেষ্ট সম্ভাবনা আছে। উনি বলবেন নিশ্চয়ই যে ওখানে এখন হয়তো আর কিছুদিনের মধ্যে দেখা যাবে যে খালি জায়গা আর পাওয়া যাবে না। আমাদের শিল্পপতি এবং ব্যবসায়ীরা যারা আছেন তারা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং তারা খুব শিগগিরই সেখানে চলে যাবেন। আমি শুধু এর সাথে একটু অ্যাড করব, সেটি হচ্ছে আপনারা জানেন যে এই পদ্মা সেতু শুধু নয়, বর্তমান সরকারের কিন্তু একটি মহাপরিকল্পনা আছে উন্নয়নের দিকে। আমরা যে 27% গ্রোথ হবে, 1.7% গ্রোথ হওয়ার কথা বলছি, সেটি আসলে আরও বেড়েও যেতে পারে। এই জন্য যে খুব সম্প্রতি একনেকে কিন্তু এয়ারপোর্টের জন্য খুলনায় সেটিও কিন্তু আসলে আর্থিক অনুদান যেটি সেটিও দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং এই খুলনা এয়ারপোর্ট এবং পদ্মা সেতু প্লাস যশোর এয়ারপোর্ট এই সব কিছু মিলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু ওখানে একটা বিশাল একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। আমি একটু খন্দকার রুহুল আমিনের কাছে ফিরতে চাই। এই যে দেখছেন একজন দর্শক বললেন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, ইউটার্ন। তারপরে আমরা দেখছি শিল্পাঞ্চল বা শিল্প বিকাশের সম্ভাবনা কিছুটা কিন্তু ব্যবসায়ীদের সামনে একটা চ্যালেঞ্জ সামনে আগামী দিনগুলোতে আছে। আমি যেটা ভালো লাগছে তা হলো যে আমাদের সামুদ্রিক বন্দর যদি আমরা ধরি, সেখানে এখন অলমোস্ট 90% চট্টগ্রামের মাধ্যমে হয়, কাপ্তাইয়ের চট্টগ্রামের মাধ্যমে হয়। আমাদের যে মংলা যে ফ্যাসিলিটিস আছে বা এটা, এবং এই মংলার মাধ্যমে কিন্তু আমরা নেপাল, আমরা যে ভুটান, তাদের সাথে একটা সুন্দর রিলেশন আমরা করতে পারি। তাদের কাছ থেকে আমরা প্রচুর আমরা বৈদেশিক মুদ্রায় আমরা বলবো যে পেতে পারি, মংলাকে যদি আমরা কার্যকরী করতে পারি। এই পদ্মা সেতুর মাধ্যমে আমি মনে করি অনেক দূর আমরা এগিয়ে গেলাম। মংলা সেতুকে অনেক চেষ্টা করা হয়েছে এর আগে, কিন্তু সেইভাবে কিন্তু ওইটাকে ফার্টিল করতে পারি নাই। এখন আমরা মনে করব যে আমরা করতে পারছি। যে কথাটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেস যেগুলো আছে, কেন আমরা যারা ব্যবসায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি মুনাফা করতে চাই। আমরা দেখি কোথায় আমরা সস্তা লেবার পাবো, কোথায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আছে সেখানে এই ধরনের একটু ফেসিলিটি। আর থার্ড যেটা চাই যে হ্যাঁ, আমি 10 বছর ওখানে আমি যে শিল্পটা করব, এই শিল্পের যে ট্যাক্স হলিডে, এই সুযোগটা যদি আমি পাই তাহলে দেখবেন যে তাই না, তা হচ্ছে অটোমেটিক দেখবেন যে বিশেষ করে আপনার খুলনা এলাকা যেটা, এবং নট অনলি খুলনা, আপনার ইয়েতে যেটা দক্ষিণ পূর্ব পশ্চিমাঞ্চল যেটা, এবং আমার যেমন আমি বিয়ে করেছি বরিশালে, এর আগে আমি যতটুকু আসা যাওয়া করেছি, একজন বড় বেনিফিশিয়ারি, আমার শ্বশুরবাড়ির সাথে এখন সম্পর্ক আমার অনেক বেড়ে যাবে, আরো বেড়ে যাবে আমরা আশা করছি। আমি একটু একটা আমি না আরেকটু শেষ করছি, তাহলে যে জিডিপি গ্রোথের ব্যাপার আমি তো মনে করি যে মোর দেন 2% আমাদের সাথে অ্যাড হবে। দেখুন, আমি ইউরোপে কিছুদিন আগে ঘুরে আসলাম, ওখানে ওদের ইকোনমি যেরকম, ওদের কিছু কিছু দেশ আছে যেটা
0 বা তাদের আপনার জিডিপি গ্রোথ। আর লাস্ট 12 ইয়ার্স আমাদের বাংলাদেশ যেভাবে মোর দেন 6% এবং এই পদ্মা সেতুর মাধ্যমে আমরা 8% চলে যেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই। তাই আমি বলতে চাই যে এটা আমাদের সব দিক দিয়ে, এবং আজকে উদ্বোধনে দেখুন ওখানে যেভাবে স্বতঃস্ফূর্ত সারা পড়েছে চতুর্দিকে, মানে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাংলাদেশে ওই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা একটা কনসার্নও কিন্তু ব্যক্ত করেছেন আপনি। আমি ওনার ওই কথাটার সাথে একটি জিনিস প্রথমে বলে নিতে চাই। যদি বাংলাদেশে পরপর দুটি কু না হতো, মিলিটারি কু না হতো, এই ব্রিজ হয়তো আমরা আরো 10 থেকে 15 বছর আগে পেতাম। আমি এই মিলিটারি কুকে বলি যে একটি সন্তান জন্ম নিয়েছে, কিছুদিন হামাগুড়ি দিচ্ছে, তখন মিলিটারি এসে বলতেছে লেট আস থ্রো দিস চাইল্ড অ্যান্ড হ্যাভ অ্যানাদার চাইল্ড, মানে দাঁড়ানোর আগেই আগে ফেলে দাও তারপরে করো। এবং এটার বড় প্রমাণ হচ্ছে ভারতে প্রতিনিয়ত কমিউনাল রায়ট হচ্ছে, কিন্তু কোনো মিলিটারি কু হয় নাই। তারা কোথায় পৌঁছে গেছে? আর পাকিস্তানে কবে ডেমোক্রেসি ছিল এটা আপনাকে খুঁজে বের করতে হবে। পাকিস্তানের তুলনায় বাংলাদেশ কি প্রচন্ড গতিতে এগিয়ে গেছে, যে বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হয়েছিল, এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ ওয়াজ বটমলেস বাস্কেট, সত্যিকার অর্থেই ছিল। চিন্তা করেন যে আমরা কি গতিতে আগাচ্ছি, তার একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। 7.5 কোটি লোক, খাবার নাই, দুর্ভিক্ষ, এবং মানুষের ভিক্ষার চাউল দিয়ে আমাদেরকে বাঁচতে হয়েছে। এখন 40 বছর পরে জনসংখ্যা হয়ে গেল 15 কোটি, জমি প্রায় অর্ধেক। আমরা এখন খাদ্যে শুধু স্বয়ং সম্পূর্ণ না, আমরা বিদেশে খাদ্য রপ্তানি করার চিন্তা ভাবনা করছি, মাঝে মাঝে করছিও। এরপরে আসেন মৎস্যতে আমরা 3য় স্থান, মৎস্য উৎপাদনে 3য় স্থান। অর্থাৎ স্বাধীনতার মাধ্যমে এবং সঠিক পদক্ষেপ এবং সঠিক চিন্তাধারায় যদি সরকার পরিচালিত হয়, আমি সরকার এই জন্য বারবার বলছি যে প্রতিটি সরকারেরই কতগুলি প্রোগ্রাম 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর থাকবে, সেইটাকে কখনোই ব্যাহত যাতে না হয় সেই চিন্তাটি প্রতিটি রাজনৈতিক দলের যদি থাকে, বাংলাদেশ শুধু ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে। একজন যে দর্শক কনসার্নটি ব্যক্ত করেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন স্থপতি মুবাশশির সাহেবের কথা, যে আমরা চাই বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পরে ফিরে এসে প্যানেল আলোচকদের কাছ থেকে শুনতে চাই এই ক্ষেত্রে আগামী দিনে আমাদের করণীয় বা আমরা কি করতে পারি সেই সুপারিশগুলো নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। আমরা যেহেতু বেশ কতগুলো প্রসঙ্গ আলাপ করেছি প্রফেসর ডক্টর জব্বার খান, বিশেষ করে আগামী দিনের ওয়ে ফরওয়ার্ড বা করণীয়গুলো কি হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা কনসার্ন দর্শক ব্যক্ত করছেন, তারপরে যাতে এটা কন্টিনিউ করলে যেই বেনিফিটগুলো জাতি পেতে পারে সেগুলো আমরা শুনলাম। নেক্সট স্টেপগুলো সম্পর্কে আপনার যদি সাজেশন থাকবে। অ্যাকচুয়ালি এই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমাদের রাখতে হয়, ধরে রাখতে হয়, এটির ফলে যে উন্নয়ন হবে এটা আমরা সবাই একেবারে সবাই আমরা একমত এবং বুঝতেই পারছি। একটি সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হবে, সেটি হচ্ছে পর্যটন শিল্পে। আচ্ছা, দক্ষিণবঙ্গে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সুন্দরবন, এবং ওদিকে যে কুয়াকাটা আছে, সেই কুয়াকাটা এবং এগুলোকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্প তৈরি হবে। এবং এখানে আপনার জাঞ্জিরা এন্ডে যে গতিতে এখানে ঢাকা থেকে মানুষ পৌঁছে যাবে গাড়িতে করে, তারপরে যে গতিটাকে কন্টিনিউড রাখা, তার জন্য ওই এন্ডে আমার কাছে মনে হয় যে ফ্রিওয়ে যেটাকে আমরা বলি, যেটাতে কিনা 100-110 কিলোমিটার স্পিডে গাড়ি চলতে পারবে। আপনি যদি ব্যাংকক থেকে পাতায়া যেতে চান তাহলে কিন্তু 2-2.5 ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন। এক্স্যাক্টলি ঠিক সেরকম একটা ব্যবস্থা সেখানে থাকতে হবে। আরো কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যখন এইভাবে অনেক দ্রুত গতিতে গাড়ি যেতে থাকবে, ঢাকা থেকে মাওয়া যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু এখন বর্তমানে 2 লেন, এবং এর ক্যাপাসিটি কিন্তু হচ্ছে 4000 গাড়ি সে কমিউট করতে পারে পার ডে বা ট্যাকেল করতে পারে। কিন্তু পদ্মা সেতু যখন 2018 সালে হয়ে যাবে, তখন 2020 সালের মধ্যে আপনি দেখবেন যে এই ভলিউমটা প্রায় 5 টাইমস হয়ে যাবে, এবং 2040 যেটি বর্তমান সরকারের ভিশনের অন্তর্ভুক্ত, সেখানে দেখবেন যে এটা কিন্তু 8 টাইমস হয়ে যেতে পারে। কাজেই এই এন্ডে যে ব্যাকওয়ার্ড লিংক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে ব্যাপার আছে, চাই যে ব্যাকওয়ার্ড লিংক যেগুলো আছে সেই ব্যাকওয়ার্ড লিংক রোডগুলো কিন্তু আপনাকে এখন থেকে উপযোগী করে তুলতে হবে। 4 লেন, প্রয়োজনে 8 লেন, আমরা যেন ঢাকা চিটাগং এর মতো ভুল না করি। এবং আমি আরেকটু এই সঙ্গে এক ধরনের সুদূরপ্রসারী প্ল্যান করা চিন্তা, কারণ আপনি যদি এদিকে